আসসালামু আলাইকুম। গল্প পাতাবাহার, লেখনীতে বেলা শেখ, পর্ব ৪৪। সকালবেলা সূর্য মামার আগমনে বেশ সময় পেরিয়ে গেছে। ঘড়িতে সময় ১০টার এদিক ওদিক হবে। সরকার মহলের পরিবেশ থমথমে ভাব বিরাজ করছে। হবে নাই বা কেন? সরকার বাড়িতে বর্ষার আগমন ঘটেছে। কালো এসেছিল বিকেলবেলায় বোরের জন্মদিন উপলক্ষে। বোরের আহত হওয়ার ঘটনা শুনে বেশ উদ্বিগ্ন হয়েছিল। হাসপাতালে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েছিল, কিন্তু কেউই ঠিকানা দেয়নি। বর্ষা বেশ রাগারাগি করেছে। অরুণের সাথে তার ডিভোর্স হলেও বরুণ তার ছেলে। এই সত্যটা কেউই মুছে দিতে পারবে না। বুড়ের উপর তারও অধিকার আছে। আসমা বেগম গম্ভীর মুখে দুই একটা জবাব দিয়েছিল। তবে বর্ষাও দমে যায়নি। আসমা বেগম আর তর্কে জড়ায়নি। তবে তার বোন আসমানি বেগম কোমর বেঁধে নেমেছিল। বর্ষাকে তিক্ত কথার বানে চৈত্রে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু বর্ষা পরদিন সকালেই হাজির হবে, এটা তাদের ভাবনাতীত ছিল। এখন এসে ড্রয়িং রুমের সোফায় বসেছে, আর ওটার নাম নেই। গতকাল ছেলেকে সঙ্গে আনলেও আজ সে একাই এসেছে। কারো কোনো কথার জবাব সে এখনো দেয়নি। চুপচাপ বসে আছে। সে আজ পণ করেছে ছেলেকে দেখবে, কথা বলবে, প্রাণ ভরে আদরও করবে। সরকার বাড়ির মেহমানে ভরপুর ছিল কাল। দুপুরের ঘটনার পর অনেকেই চলে গেছে। বার্থডে পার্টিও ক্যান্সেল হয়ে গেছে। এখন বাড়িতে মেহমান বলতে আসমানি বেগম ও তার দুই নাতি নাতনি আছে, রুবির মা আর সাবিনা চৌধুরী। সাবিনা বর্ষার সামনে সোফায় বসে চা খাচ্ছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বাড়ির প্রায় সকলেই ড্রয়িং রুমে উপস্থিত আছে, শুধু আনিকা ও আরিয়ান বাদে। বর্ষার ওতে ভাবান্তর নেই। গেট পেরিয়ে একটা গাড়ি বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে। মেন ফটকের সামনে গাড়ি দাঁড় করালে গম্ভীর অরুণ সরকার নেমে আসে। পাজা কোলে ঘুমন্ত ছেলে। পরপর পাতা নেমে আসে, তার হাতে ব্যাগপত্র। আবারই এগিয়ে এসে পাতার হাত থেকে ব্যাগপত্র নিয়ে নেয়, সাথে বাড়ির থমথমে অবস্থার প্রতিবেদন পেশ করে। অরুণের গম্ভীর মুখটায় চিন্তার ছাপ দেখা দিল। হঠাৎ বর্ষা আর পাতার স্বাভাবিক মুখটা নিমিষেই অন্ধকারাচ্ছন্ন নেমে আসে। বুকের ভেতর কেমন অদ্ভুত অনুভূতির আগমন ঘটে। সেটাই হালকা ভয়, ঈর্ষা, বিরক্তি, আশঙ্কা, আরও কিছু উপাদানের সংমিশ্রণে তার মনটা বিক্ষিপ্ত হয়ে ওঠে। অরুণের পাশে দাঁড়িয়ে তার কোমরের কাছটার শার্টের কোনা চেপে টান দেয়। অরুণ আবারের কথায় মনোযোগী ছিল। এহেন টান পড়ায় গাড় ফিরিয়ে চায়। পাতা মুখে কিছু বলে না, নাকের পাটা ফুলিয়ে বুড়ের পা ধরে টান দেয় আস্তে আস্তে। অরুণ কিছু বুঝতে পারল না। ব্রু উঁচিয়ে শুধায়, হোয়াট? পাতা বিরক্তের সাথে তাকিয়ে বোরকে নিজের কাছে টেনে নেয়। বোর দুই পা দুটো দিয়ে পাতার কোমর চেপিয়ে ঘুমের ঘোরেই পাতার গলা জড়িয়ে ধরল। পাতা বোরকে নিয়ে হন হন করে ভেতরে হাঁটা দেয়। পাতার আগমনে ড্রয়িং রুমের সকলেই তার দিকে তাকায়। বর্ষাও ব্যতিক্রম নয়। পাতার কোলে বোরকে দেখে সে প্রায় হতদন্ত হয়ে এগিয়ে আসে। পাতা থামে না, বর্ষার পাশ কাটিয়ে আস্তে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। পেছন থেকে বর্ষা বোরকে ডাকে। বোর ঘুমে আচ্ছন্ন থাকায় সাড়া দিতে পারে না। বর্ষা পাতাকে ডাকবে, কিন্তু পাতার নামটা তার স্মরণে নেই। তবুও সে ডাকে, এক্সকিউজ মি, দাঁড়াও এ মেয়ে। পাতা মোটেই দাঁড়ায় না, কারো কোনো কথাকে তোয়াক্কা না করেই চলে যায় নিজ রুমের উদ্দেশ্যে। অপমানে বর্ষার মুখটা লালিমায় ছেয়ে যায়। এরই মধ্যে অরুণের আগমন ঘটে। সাবিনা চৌধুরী অরুণের কাছে এসে জিজ্ঞাসা করে, কি অবস্থা ছেলেটার? ডাক্তার কি বলল? অরুণ বর্ষার দিকে এক পলক তাকায়। আশেপাশে সকলের নজর তার উপর। সকলেই তার উত্তর শোনার অপেক্ষায়। অরুণ গম্ভীর গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো,
কত শুকাতে শুরু করেছে, 2-1 দিনের ভিতর শুকিয়েও যাবে। আর টিকাও চলছে। আসমা বেগম বললেন, বড় বউয়ের কি অবস্থা? দুজনেই ঠিক আছে, চিন্তার কোনো বিষয় নেই। অরুণের কথা শেষ হতেই বর্ষা এগিয়ে আসে, অরুণের সম্মুখীন হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই বলে, আমি বোনের সাথে দেখা করব। তোমার ওই পিচ্চি বউটা হন হন করে নিয়ে গেল আমার ছেলেকে। আমি ডাকলাম, তোয়াক্কাই করলো না। অরুণ তার থেকেও স্বাভাবিক গলায় বলল, শি ইজ অলসো হিজ মাদার। ইউ শুড টেক পারমিশন ফ্রম হার। নাও শি উইল লেট হার সন মিট ইউ অর নট, দ্যাটস হার থিং। বর্ষার মুখশ্রী থমথমে। আম হিজ মাদার। বোনের সাথে দেখা করতে, কথা বলতে আমার ওই মেয়েটার পারমিশন লাগবে? বরুণ যদি একবার শুনে তার মা এসেছে, সে ছুটে আসবে। অরুণ গাড়ে হাত রেখে মাথা এপাশ ওপাশ করে অলস ভঙ্গিতে বলল, তোমার সিলি কথাবার্তা শোনার মুড একটুও নেই। ছেলে ঘুমাচ্ছে, তার ঘুম অতীব জরুরি। বর্ষা কিছু বলবে, অরুণ তাকে থামিয়ে দিয়ে আপন গতিতে চলে যায়। এমনিতেই পাতাবাহার তার সাথে কথা বলছে না, তার উপর এই আপদের আগমন। তার রানী সাহেবার রাগের মাত্রা নিশ্চয়ই আরো বেড়ে গেছে। অরুণ রুমে প্রবেশ করে দেখে দুইজন বিছানায় শুয়ে আছে। সেও বিছানায় গা এলিয়ে দেয়, কিন্তু সুবিধা করতে পারে না। উঠে ওয়াশরুম যেতে যেতে বলল, গোসল করব আমি, কাপড় বের করে রেখো। আদেশমূলক বাক্য। পাতা বেঞ্চি কাটল। এই নাকচো ম্যানারলেস লোক জীবনেও শুধরানো নয়। এখনো হুকুম করছে। তার হুকুম পালন করতে যেন পাতা মুখিয়ে আছে। হঠাৎ নক করে কেউ। পাতা ভাবে বাড়ির কেউই হবে, তাই আসতে বলল। কিন্তু বর্ষাকে দেখে তার মুডটাই নষ্ট হয়ে যায়। বর্ষা এসে বিছানায় বসে। পাতার চিল্লিয়ে বলতে ইচ্ছে করে, এটা আমার বিছানা, আমার রুম। এইখানে বসা তো দূর, এই রুমে আপনার প্রবেশ করারও কোনো অধিকার নেই। এক্ষুনি বের হয়ে যান। কিন্তু বলতে পারে না। সে অতটাও অভদ্র নয়। সে উঠে বসে, বুড়ের গা ভালো করে কমফোর্টে ঢেকে এসির পাওয়ার কমিয়ে দেয়। বর্ষা নাকমুখ কুঁচকে বলল, তখন কতবার ডাকলাম, শুনলে না কেন? এমনি। বর্ষা বিরক্তের মাত্রা বেড়ে যায়। বরুণকে ডাকো, কথা বলবো আমি। ঘুমোচ্ছে। ছোট করে জবাব দেই পাতা। তার কথা বলতে ইচ্ছে করছে না মোটেও। ইচ্ছে করছে মহিলার বড় বড় চুলের গোছা ধরে বের করে দিতে। বর্ষা এবার মেজাজ হারিয়ে বসে। আশ্চর্য, ডাকতে বললাম ডাকো, তোমার হাজবেন্ডের সাথে লুতুপুতু করতে আসিনি আমি। এমন মুখ বানিয়ে রাখবে? আমি আমার ছেলের কাছে এসেছি। পাতা গুলগুল করে চায়। সবাই শুধু তার উপরেই চিল্লাচিল্লি করবে। দুনিয়ায় মানুষের অভাব? পাতা থমথমে মুখে জবাব দেয়, আওয়াজ নামিয়ে ভদ্র ভাষায় কথা বলুন। আর হ্যাঁ, আমার হাজবেন্ডের ব্যাপারে একটা কথাও বলবেন না। আমি পাতা সহ্য করব না। হাজবেন্ড আমার, ছেলেও আমার। ইউ মাস্ট বি গেট লস্ট ফ্রম মাই রুম। বর্ষা শক্ত চোয়ালে পাতার দিকে তাকিয়ে বলল, অরুণ কোথায়? পাতার নাকের পাটা ফুলে ওঠে। এই মহিলা আবার তার জামাইয়ের নাম নিচ্ছে। মহিলার ওই টকটকে লিপস্টিক দেওয়া ঠোঁট পাতা হামান দিস্তেই পিষবে। সে ওয়াশরুমের দরজার দিকে তাকায়। লোকটার গোসল শেষের দিকে বুধয়। কাপড় চোপড় তো নেয়নি। অর্ধলগ্ন অবস্থাতেই না বের হইয়া আসে। সে বর্ষার কথায় তোয়াক্কা না করে আলমারি থেকে ট্রাউজার টি শার্ট নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে। সাথে সাথেই দরজা অল্প খুলে যায়। একটা লুমোস হাত বেরিয়ে আসে। পাতা কাপড় চোপড় দিয়ে বর্ষার সামনে দাঁড়ায়। শান্ত গলায় বলে, ছেলেটার শরীর ভালো নয়, এখন ঘুমোচ্ছে। ডিস্টার্ব করা ঠিক হবে না, আপনি আসতে পারেন। বর্ষা উঠে না, কমফোর্ট সরিয়ে দিয়ে বোরকে ডাকে। বোর চোখ খুলে নির্মিত্রে বর্ষাকে দেখেই গুলগুল চোখে চাই। কয়েকবার পলক ঝাপটিয়ে বোঝার চেষ্টা করে সে স্বপ্ন দেখছে নাকি সত্যি। যখন বুঝতে পারে এটা স্বপ্ন না বাস্তব, তার চোখে মুখে যেন ঝিলিক দিয়ে ওঠে।
বর্ষার গলা জড়িয়ে মা ডাকে। পাতা নিষ্পলক চেয়ে থাকে, স্তব্ধ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। তার বুকটা খালি হয়ে যায়। এতক্ষণ বর্ষা নামক মহিলার প্রতি ঈর্ষান্বিত হলেও এবার কেটে যায়। পাতার মনে হয় সে এতদিন মোহমায়ার জালে আটকা পড়েছিল। সদ্য ছিটকে বেরিয়ে এলো। যে দুঃখকে সে নিজে ডেকে এনেছে, সেই দুঃখ নিয়ে পাতা কি করে আফসোস করবে? ভোরের গর্ভধারিণী নয় সে, তার সাথে তার রক্তের টান নেই, তার সঙ্গে কেবল মনের টান, আত্মার টান আছে বোধ করি। বাচ্চারা যখন তাকে আম্মু ডাকে, পাতা নিজেকে মামা অনুভব করে। কাল রাতেও যখন বাচ্চাটা তার বুকে মাথা রেখে মামা করছিল, পাতার এক মুহূর্তের জন্যও মনে হয়নি সে তার সৎ মা বা বাচ্চাটা তার নয়। কিন্তু এখন এই মহিলাকে মা ডাকলো, তার ছেলেটা, মনে হলো সে কোনো তৃতীয় ব্যক্তি। পাতার চোখ ভরে ওঠে। বর তার মায়ের গলা জড়িয়ে গল্প করছে, কাল কিভাবে কুকুর আক্রমণ করেছিল। বর্ষা মনোযোগ দিয়ে শুনছে, কখনো কখনো চুমু দিচ্ছে ভোরের গালে। বড় প্রত্যুত্তরে আদর করতে বলে না। তাদের পাশে দাঁড়িয়ে পাতা যে টুইটুম্বর চোখে চেয়ে আছে নিষ্প্রভভাবে, সেটা কি বোনের চোখে পড়ে না? পড়বে কিভাবে? রক্তের টান যে নেই। পাতা অগোচরে চোখের পানি মুছে নেয়। তার ইচ্ছে করছে বোরকে ওই কুল থেকে ছিনিয়ে বুকের মাঝখানে লুকিয়ে রাখতে। এর মাঝেই অরুণ সরকার বেরিয়ে আসে ওয়াশরুম থেকে, গলায় তোয়ালে ঝুলানো। পাতা সেদিকে তাকায়, নিমিষেই সব রাগ অভিমানের সুর সুরঞ্জিত হয়ে লোকটার উপর বর্তায়। সব দোষ এই নাকচু ম্যানালাস অসভ্য বেহায়া লোকটার। অরুণ এগিয়ে এসে গম্ভীর মুখে পাতাকে উদ্দেশ্য করে বলে, এটা বেডরুম আমাদের, কোনো বৈঠকখানা নয় যে যাকে তাকে ঢোকার অনুমতি দিবে। বর্বিত চোখে বাবার দিকে তাকালো। বর্ষার গলা জড়িয়ে মিনমিন করে বলল, আম্মু চলো বাইরে যাই। বর্ষা তাকে কোলে নিয়ে উঠে চলে যায়। অরুণের কথা তার বিন্দুমাত্র গায়ে লাগেনি। কোনো পুরুষই তার প্রাক্তন স্ত্রীকে নিশ্চয়ই মধুর গীত শোনাবে না। পাতা তাদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওরা বেরিয়ে গেলে অরুণের দিকে তাকালো। অরুণের নজরও পাতাতেই নিবদ্ধ। সে পাতার নাকটা টিপে দিল। পাতা প্রতিক্রিয়াহীন। অরুণ গলা থেকে তোয়ালে নামিয়ে পাতার গলায় ঝুলিয়ে কাছে টেনে আনে। এমনভাবে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে বর্ষাকে আমি ডেকে এনেছি। আরে বাবা, আমি কেন ওকে আনতে যাব? পাতা আস্তে করে ছাড়িয়ে নেয় নিজেকে। আলমারি খুলে শাড়িসহ প্রয়োজনীয় কাপড়চোপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অরুণ গলা উঁচিয়ে বলে, একা পারবে? আমি আসবো হেল্পের জন্য। ধরাম করে দরজা বন্ধ হওয়ার শব্দে অরুণের কপালে ভাঁজ পড়ে। এটা কেমন বেয়াদবি পাতাবাহার! কথার কোনো প্রতিক্রিয়া আসে না। অরুণ ফ্লোরে পা ঝুলিয়ে রেখে বিছানায় গা এলিয়ে দেয়। চোখ বুজে শ্বাস টানে। তখনই মানসপটে ভেসে ওঠে এক আদুরে চেহারা। অরুণ চোখ খুলে উঠে দাঁড়ালো। ব্যালকনিতে গিয়ে একটা খাঁচা আনে। খাঁচা খুলে বের করে বিড়াল ছানাটিকে। প্রতিবারের মতো মিউ মিউ করে লাফিয়ে উঠে না। অরুণের কপালে বাজ পড়ে। পাতাবাহার ছোট ছোট চোখে তাকিয়ে দুর্বল গলায় মিউ বলে গুঙ্গিয়ে ওঠে। অরুণ খেয়াল করে বিড়ালটার ঘাড়ের দিকে জখম, জখমে ওষুধ জাতীয় কিছু লাগানো। কাল কি তাহলে এই ছোট বাচ্চাটাও আহত হয়েছে? ইস, তার ছোট পরিবারের সকলেই আহত। সে বিড়ালটিকে কোলে তুলে নিয়ে আদর করে গায়ে হাত বুলিয়ে বলে, জলদি ঠিক হয়ে যাও পাতাবাহার, আই মিস ইউ। বিড়াল শাবক অরুণের হাতে গাল ঘষে। অরুণ হেসে বিড়ালটিকে খাঁচায় পুরে দেয়। একেও টিকা দিতে হবে। অরুণ পূর্বের মতো বিছানায় গা এলিয়ে দেয়। মিনিট 20 পর পাতার আগমন ঘটে। অরুণ আর চোখে চায়। চাওয়া মাত্রই সে উঠে বসে তড়িৎ ব্যাগে। মেয়েটা শাড়ি পরেনি, শুধু কোনো মতে গায়ে জড়িয়েছে। অনাবৃত মেয়েলি কায়া উকিঝুঁকি দিচ্ছে অরুণকে। পাতার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শাড়িটা পরতে শুরু করে প্রাথমিকভাবে। ওয়াশরুম ভিজে থাকার দরুন এখানে আসা। লোকটা রুমেই আছে, বুঝতে পারলে আসতো না। সে ভেবেছে বোনের কাছে গেছে হয়তোবা।
পাতা দক্ষ হাতে কুচিন দিয়ে গুজে নেয়। বুকের আঁচল ফেলে সম্মুখে আয়নায় কারো প্রতিবিম্ব দেখতে পাই। অসভ্য লোক কেমন করে তাকিয়ে আছে, যেন চোখ দিয়েই গিলে খাচ্ছে। পাতা আঁচল ঠিকঠাক করে তোয়ালে খুলে মাথার চুল মুছতে থাকে। অরুণ সরকার আর বসে থাকতে পারে না, উঠে এসে পাতার পিছন ঘেঁষে দাঁড়ায়। হাত থেকে তোয়ালে নিয়ে যত্ন করে মুছে দেয় চুল। ব্যান্ডেজ খুলে ফেলেছ? ইটস ওকে, আমি করে দিব বলেই বেজা তোয়ালে সোফায় ছুঁড়ে ফেলে। সেটা দেখে পাতার কপালে ভাঁজ পড়ে। তোয়ালে তুলতে যাবে, তার আগেই কারো বাহুবন্ধনে বেঁধে রাখা হয় তাকে। পাতা চমকপ্রদ হয়ে ওঠে। অরুণ শূন্যে তুলে নেয় তাকে, নিবিড়ভাবে জড়িয়ে ধরে ভেজা চুলে নাক ডুবিয়ে দেয়। শ্বাস টানে, কিছু বলে না, কিছু করে না। তবে তার নীরবতা, গভীর আলিঙ্গন যেন অনেক কথাই বলে ফেলে ফিসফিসিয়ে। পাতার অবুঝ মন অনেক কিছুই বুঝে নেয়। সে ছটফট করে না, আবার আঁকড়েও ধরে না। অরুণ আরেকটু চেপে ধরে নিজের সাথে, চুলের বাজে চুমু দেয়। বর্ষার হাত ধরে বোর হাসি খুশি মুখে হাঁটতে হাঁটতে রুমের ভেতর প্রবেশ করে। বর্ষা ইতস্তত বোধ করে বেশ। বোর সেসবে তোয়াক্কা না করে হুড়মুড়িয়ে মাকে টেনে আনে। কারো উপস্থিতি বুঝতে পেরে পাতা উসকুস করে। অরুণ ছেড়ে দিয়ে দরজায় তাকায়। বড় বর্ষাকে দেখে খানিকটা জাজালো গলায় বর্ষার উদ্দেশ্যে বলে, বিনা পারমিশনে অন্যের রুমে প্রবেশ করতে নেই, জানো না? কমন সেন্সের অভাব। গেট আউট। রুমে প্রবেশ করেই দুজনকে অমন পরিস্থিতিতে দেখে বর্ষাও বেশ অস্বস্তিতে পড়ে। সে কিছু বলবে, এর আগেই বোর নাকের পাটা ফুলিয়েও বলে, মাকে বকছো কেন? আমি এনেছি মাকে, মাকে একটুও বকবে না। পাতা এপাশ ফিরে শান্ত চোখে বোরের দিকে চায়। বোরের নজরে পাতা পড়ে না। অরুণ গম্ভীর গলায় বলল, আচ্ছা বকলাম না, বোর এদিকে আসো। অসুস্থ শরীর নিয়ে এভাবে দৌড়ঝাঁপ দেয় কেউ? বোর এগিয়ে যায় বর্ষার হাত ধরেই। ও আব্বু, আমি একটু মার সাথে নানু বাড়ি যাই, প্লিজ আব্বু, প্লিজ। অরুণের কপালে গাঢ় বাজ পড়ে। বর্ষার দিকে তাকায়। বর্ষা বউয়ের মাথায় হাত বুলিয়ে খানিক অনুনয় সুরে বলে, না করো না প্লিজ। কাল ভোরে আমাদের ফ্লাইট, আগামী 4-5 বছরেও আসা হবে না। এই মাত্র কয়েক ঘন্টার জন্যই নিয়ে যাব। বাবা মাও দেখতে চেয়েছে। প্লিজ অরুণ, আমি ওর যথেষ্ট খেয়াল রাখবো। পাতার মনটা দুরু দুরু করে। সে চায় না বোর ওনার সাথে যাক। সে অরুণের দিকে চায়, লোকটা যেন মানা করে। অরুণের কপালের বাস শিথিল হয়। তো এসব ইমোশনাল কথা বলে ছেলেটাকে রাজি করিয়েছ? ছেলে বলতে পারে আমি না, বোর কোথাও যাচ্ছে না, না মানে না। পাতার মুখ উজ্জ্বল হয় খানিক। তবে বোর দৌড়ে এসে অরুণের হাত জাগিয়ে অনুরোধ করে বলে, আব্বু প্লিজ, আমার না ওই নানু বাড়ির কথা একটুও মনে নেই। আমি যাব আর এক্ষুনি আসবো। একটু যেতে দাও না প্লিজ। অরুণ কটুর গলায় বলল, কানে শুনতে পাও না? না বলেছি। অসুস্থ শরীরে মার না খেতে চাইলে চুপচাপ বিছানায় শুয়ে পড়ো, যাও। ভোরের চোখ বড়ে ওঠে নিমিষেই। নাকের পাটা ফুলিয়ে ফুফিয়ে ওঠে। বাবার হাত ছেড়ে পাতার হাত ধরে বলে, ও আম্মু, আব্বুকে বলো না রাজি হতে। আমি এইটুকু যাব, প্লিজ। আমার না খুব ইচ্ছে করে যেতে। একটু বলো না আব্বুকে। প্রতিবারের মতো এবার আর বুড়ের কন্দনরত মুখটা দেখে ইচ্ছে হয় না তার জেদের জন্য আপিল করতে। সে বুড়ের মাথায় হাত বুলিয়ে বলল, তুমি না অসুস্থ, অন্য কোনো দিন যেও। বুড়ের চোখ এবার বাঁধন ছাড়া হয়। পাতার হাত ছেড়ে বর্ষার কাছে যায়। পাতার বুকটা কেঁপে উঠল নিমিষেই। সে ঢুক গিলে। বর্ষা এবার অরুণকে বলে, অরুণ, আমি বরুণকে নিয়ে হারিয়ে যাব না। সহি সালামতে তোমার কাছেই ফিরিয়ে দিব। একটু সময় আমার ছেলেটার, বোর আমার ছেলে, শুধু আমার, ও কোথাও যাবে না। তুমি যেতে পারো এখন। হুঙ্কার দিয়ে বলে অরুণ। বর্ষা দমে যায় না। সেও চিল্লিয়ে বলে, তুমি বোধহয় ভুলে যাও বোরের জন্মদাত্রী মা আমি। ওর উপর আমারও অধিকার আছে।
ছেলেটা আমার সাথে যেতে চায়, আমি নিয়ে যাবই। জন্ম দিলেই মা হয়? হবে হয়তো, তবে মমতাময়ী না। এটা তো বুড়ের দুর্ভাগ্য যে তুমি তার জন্মদাত্রী। দুধের বাচ্চাকে রেখে যাওয়ার সময় মাতৃত্ব কোথায় গিয়েছিল? এখন হঠাৎ এত দরদ ভালোবাসা উতলে উতলে পড়ছে। থাক, পুরনো কথা। দেখি তোমার কত বড় স্পর্ধা, নিয়ে গিয়ে দেখাও। এবার শান্ত সুর অরুণের। ভোর সেই কখন বর্ষার কোমর জড়িয়ে মুখ লুকিয়ে নিয়েছে। সে মায়ের সাথে যেতে চায়। মা অনেক দূরে যাবে, বিমানে চড়ে। অনেক বছর আসবে না, তাই সে একটু মায়ের সাথে সময় কাটাতে চায়। বর্ষা বোরকে কুলে তুলে নেয়। দেখি কিভাবে আটকাও। বোর, একেবারে ছোট বাচ্চা নাও তুমি। আম্মু চাই, আম্মু চাই, এনে দিইনি তোমাকে? তোমার আম্মু কম ভালোবাসে তোমায়? তারপরও কেন এর কাছে যেতে হবে তোমার? অরুণ সৎ আর আপন বলে একটা কথা আছে। আশা করি এই বিষয়ে তোমার থেকে ভালো কেউই জানে না, তাচ্ছিল্যভাবে বলে বর্ষা। অরুণ পাতা দুজনেই যেন নিষ্প্রভ প্রদীপের মতো। আলো নিভে গেল। অরুণ এগিয়ে যায় বর্ষার সম্মুখীন হয়ে। বোরকে বলে, বোর, তুমি যেতে চাও? বোর কুনি পাস করে চোখ ডলে বলল, আব্বু, একটু গেলে কি হবে? কিছু না, আসো, আমি রেডি করিয়ে দিচ্ছি। বর্ষা, বোর, পাতা তিনজনেই অবাক হয় ঢের। বোর উজ্জ্বল লেচনে জিজ্ঞেস করে, সত্যি আব্বু? অরুণ মাথা নাড়ালো। বোর খুশি হয়ে হাত বাড়িয়ে দিলে অরুণ কোলে তুলে নেয়। ছেলেকে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, পাতাবাহার, ঘর থেকে জঞ্জাল বের করো ফার্স্ট। পাতার অদর কোণে হাসির রেখা দেখা যায়। এই নাকুচো ম্যানারলেস কপট লোকটার চাল বুঝতে বাকি নেই তার। বর্ষা আহাম্মক হয়ে দাঁড়িয়ে। পাতা গলা খাকারি দিয়ে বলল, ঝাড়ু আনবো? ওই 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 জঞ্জাল পরিষ্কার করতে। বর্ষা কটমট করে পাতাকে চোখ রাঙিয়ে হন হন করে বের হয়ে যায়। তার বোঝা উচিত ছিল অরুণ সরকার কখনোই বরুণকে নিয়ে যেতে দিবে না। বর্ষা বেরিয়ে যেতেই পাতা দরজা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। তার জীবন নাটক সিনেমার থেকেও কোনো অংশে কম নয়। তবে ছোট বোরের উপর তার বেশ অভিমান হয়। সে যখন কোনো বাচ্চাকে কখনো আদর করে, নবাব গাল ফুলিয়ে বসে থাকবে। আর এখন মাকে পেয়ে আম্মুকে ভুলেই গেল। বিছানায় গাল ফুলিয়ে বসে আছে আনিকা। পাশে রূপ আনিকার পুতুল হাতে বসে আছে। শুধু বসেই ক্ষান্ত হয়নি, পুতুলের নাক মুখে পড়ে কামড় দিচ্ছে আর খিলখিলিয়ে হাসছে। তার হাসিতে আনিকা বিরক্ত হয়ে দুম করে কিল বসিয়ে দিল। ব্যাস, রূপের রেডিও বেজে উঠল। আরিয়ান ছেলের কান্না শুনে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে কোলে তুলে নিয়ে বলল, কি হয়েছে আমার বাবাটাল? হুম, ওলে লেলে কাঁদে না। আনিমা, কি হয়েছে, কাঁদছে কেন? রূপ আউ আউ করে অভিযোগ জানায়। আরিয়ান কিছু বুঝে না, তবে হেসে ছেলের গালে মুখে চুমু দিয়ে বলল, হুম বকে দেব, বাবা হাসো তো। রূপ হাসে না, ঠোঁট উল্টিয়ে আনিকার দিকে তাকায়। আরিয়ানও তাকায়। মেয়েকে চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকতে দেখে বলল, আনিমা, কি হয়েছে? এভাবেই গাল ফুলিয়ে রেখেছো কেন? বোর এসেছে, দেখা করনি? ভোর যাব বলে তো কাল থেকে পুরো বাড়ি মাথায় তুলছিলে। এখন বোর তো এসে গেছে। আনিকা গাল ফুলিয়ে বলল, গিয়েছিলাম আমি ওই পচা বুড়ের কাছে। ও পচা চাচিমণির সাথে কথা বলছিল। আমার কথা শুনলই না, ওর সাথে আর কথা নেই। আরিয়ান ছেলেকে শূন্যে ছুঁড়ে আবার ধরে। রূপ কিলকিল করে হাসে, কান্না ভুলে যায়। আরিয়ান মেয়ের উদ্দেশ্যে বলে, ওই মহিলা চলে গেছে সেই কখন, এখন দুপুর হতে চলল। সত্যি চলে গেছে? কৌতূহল মনে প্রশ্ন আনিকার। আরিয়ান মাথা নাড়াতেই আনিকা দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। উদ্দেশ্য বোরের সাথে কথা বলা। সে দৌড়ে ভোরদের রুমে যায়। ধরাম করে দরজা খুলে হাঁটুতে বদ দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ভোর, বড় চাচিমণি, তোমরা ঠিক আছো? পাতা ঘাড় ফিরিয়ে আনিকার দিকে চায়। হাফ প্যান্ট ও ফ্রক পরে, মাথায় রং বেরঙের ক্লিপ লাগানো, এক আদুরে মিষ্টি মেয়ে।
পাতা মুচকি হেসে বলল, একদম, আসো। আনিকা এগিয়ে আসে। পাতা তাকে বিছানায় বসিয়ে দেয়। বোর কম্বল থেকে মুখ বের করে একবার দেখে নিয়ে আবার লুকিয়ে পড়ে। সে সবার সাথে রাগ করে আছে। আব্বু তখন তাকে বোকা বানিয়েছে। তাকে রেডি করানোর কথা বলে নিয়ে যায়। রেডি হয়ে বোর এসে মাকে পায়নি। আম্মু বলেছে সে নাকি চলে গেছে। কিন্তু বোর জানে মা যায়নি, আব্বু পাঠিয়ে দিয়েছে। পাতাও আনিকা বোরকে ডাকে। বোর সাড়া দেয় না। পাতা দীর্ঘশ্বাস ফেলে। রেডি হয়ে মাকে না পেয়ে বোরের সে কি কান্না, থামানোই যাচ্ছিল না। অরুণ জোরে এক ধমক দিয়ে বলেছিল, এই চুপ, আরেকবার আওয়াজ হলে রেখে আসবো ওই মহিলার কাছে একেবারের জন্য, আর আনবো না তখন থেকেও মায়ের কাছে। তখন বোরের কান্নার আওয়াজ থেমে যায়। সে মায়ের সাথে থাকতে চায়নি তো। সে মাকে ভালোবাসলেও মা তো তাকে ভালোবাসে না। তবে সে শুধু একটু সময় কাটাতে চেয়েছিল। সে আব্বু আম্মুর সাথেই থাকতে চায়। আব্বু তাকে ওখানে রেখে আসার কথা বলতে পারলো? আব্বু, তুমি মৃত্যুক বলেছিলে যেতে দিবে। কখন বলেছি? আমি শুধু বলেছি রেডি করিয়ে দিচ্ছি। বোর তখন বিছানায় উঠে আপাদমস্তক কম্বল মুড়িয়ে নেয় নিজেকে। কারোর সাথেই কথা বলছে না। আসমা বেগম আদুরি, সাবিনা চৌধুরী আবারই এসে ডেকে গেছে, কথা বলেনি। এমনকি পাতার সাথেও না। পাতা তখন থেকেই বোরকে ডাকছে, এটা ওটা বলে বোঝাতে চেষ্টা করছে। বোর শুনছে, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। অরুণ সরকার কিন্তু একবারও ডাকেনি। পাতা জানে লোকটা এসে একটু আদর করে ডাকলেই বোর উঠবে। কিন্তু লোকটাও আরেক জেদের খাম্বা। সেই যে বেরিয়েছে, আর আসার নাম ডাক নেই। আনিকা বোরের কমফর্ট টেনে ধরে। বোর শক্ত করে ধরে রাখে, ছাড়ে না। আনিকা বিরক্ত হয়ে বলল, উফ, চাচিমণি ছাড়ো তো ওই পচা বোরকে। তুমি যখন আমাকে রূপকে আদর করো তখন বোর কেমন করে? তাহলে আজ বোর ওই পচা মায়ের সাথে কথা বলেছে, আদর করেছে, তুমিও ওর সাথে রাগ করে থেকো, কথা বলো না, তখন বুঝবে মজা। পাতা আনিকার গাল জোড়া টিপে দিয়ে কপালে চুমু দেয় সশব্দে। বোর গাল ফুলিয়ে কান খাড়া করে রাখে। তার আম্মুকে পচা বুদ্ধি দিচ্ছে শয়তান আনিকা। বোর কমফর্ট পেঁচিয়েই গড়াগড়ি খায় বিছানায়। পাতার অবস্থান বুঝতে পেরে পিঁপড়ের মতো গুটি গুটি করে পাতার কোলে মাথা রাখে। হাত বাড়িয়ে আনিকার হাতে জোরে চিমটি কাটলো। আনিকা চেঁচিয়ে উঠল সাথে সাথেই, দুষ্টু বোর, চাচিমণি তুমি ওকে সরিয়ে দাও তো, ওর সাথে একটুও কথা বলবে না। পাতা সত্যি সরিয়ে দেয় বুড়ের মাথা তার কুল থেকে। এ পর্যায়ে বোর কষ্ট পায়। কমফর্ট সরিয়ে দিয়ে গম্ভীর মুখে বলল, বলতে হবে না কথা। বোর আরেকটু বড় হলেই চলে যাবে এখান থেকে। বুড়ের কারো দরকার নেই। তাই নাকি? বোর বাবার গলা শুনে গোল গোল করে চায়। ঝাঁপিয়ে পড়ে পাতার উপর, গলা জড়িয়ে কাঁধে মুখ লুকিয়ে বিড়বিড় করে বলে, শুধু আম্মু হলেই হবে। আব্বু দুষ্টু। আম্মু, তুমি আর আমি চলে যাব এখান থেকে, কেমন? পাতা আচ্ছা বলে বোরের পিঠে আস্তে করে চাপড় দিল। অদরকুনে হাসির রেখা ফুটে উঠলেও আকি যুগল ভরে গেছে। বর্ষা নামক মহিলার কাছে যাওয়ার পরে এই প্রথম তার বুকে এলো। পাতা বোধ করি জানে প্রাণ ফিরে পেল। সাথে এটাও টাহার করতে পারল বাচ্চাটা তার হিট কুটিরে কতটা জুড়ে আছে। অরুণ টি টেবিলে ট্রে রাখে। ট্রেতে খাবার সরঞ্জাম, গরম ভাত, সাথে শিং মাছের ঝোল, বড় রুই মাছের ডিম্বুনা, রুই মাছের বড় মাথা। সে প্লেটে ভাত সহ মাছ নিয়ে বিছানায় বসে মাছের কাঁটায় বেছে নিয়ে বলল, কে কোথায় যাবে দেখা যাবে। আমি মেয়ে পছন্দ করে রেখেছি। কালই গিয়ে বিয়ে পড়িয়ে ছেলের বউকে নিয়ে আসবো। লাল টুকটুকে বউ রেখে সে কোথাও যেতে পারবে না। আনিকা হু হা করে হেসে ওঠে। বুড়ের বউ, চাচু, সত্যি কাল ভোরের বিয়ে? বোর গাল ফুলিয়ে পাতার গাল ছেড়ে আনিকার চুল টেনে ধরে, জুড়ে না, আবার আসতেও নয়। আনিকা চেঁচিয়ে উঠল,
বোরের কপালে আবার ধমক জুটে। বোর পাতার কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, কেউই ভালোবাসে না আমায়। আমি বিয়ে করব না। আব্বুকেই বলো বিয়ে করতে। অরুণ মুচকে হাসল। পাতা কটমট করে চায়। বিয়ের কথা শুনে কি লোকটার মনে লাড্ডু ফুটলো? সে বোরকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার বাবা মজা করছে তো। এত ছোট বাচ্চা বিয়ে করে? বিয়ে করতে 21 বছর হতে হবে। তুমি তো সবে 6 বছর একদিন। 21, 22, 24। আমি কখনোই বিয়ে করব না। না মানে না, চিল্লিয়ে বলে বোর। আনিকা তার চিল্লানিতে হেসে কুটি কুটি। বোর তার হাসি দেখে আরো রেগে যায়। পাতা তার পাতায় হাত বুলিয়ে শান্ত করে। কেন বিয়ে করবে না? বোর পাতার দিকে পিটপিট করে চায়। নাক টেনে বলল, বিয়ে করলে সবাই লজ্জা দিবে। পাতা ফিক করে হেসে দেয়। আনিকা তো কংস মামার মতো করেই হাসছে। অরুণা হাসে শব্দহীন। বোর আরো লজ্জিত হয়। 2 হাতে নাক মুখ ডেকে নিয়ে বলল, তোমরা একটুও ভালো না, শুধু শুধু বোরকে লজ্জা দিচ্ছ। পাতা হাসি থামিয়ে বলল, আচ্ছা, আর দিব না লজ্জা। এখন উঠো তো বোর। বোর উঠে পাতার কোলে বসে। অরুণ ভাতের লোকমা মুখে দেয়। বোর অন্যদিকে তাকিয়ে খাবার চিবোতে থাকে। কথা বলবে না বাবার সাথে। অরুণ আনিকার মুখে দেয় খাবার। আনিকা হাসি মুখে নেয়। পাতার বাড়ি এলে পাতা হাঁ করে না, ফুটে ঠোঁট চেপে বসে থাকে। অরুণ শান্ত চোখে চেয়ে থাকে। পাতা বাহার, খাওয়ার সাথে কিসের গুম্বা? হা করো। পাতা বাচ্চাদের দিকে আর চোখে চাই। দুজনেই তার দিকে তাকিয়ে আছে। পাতা হা করে। অরুণ তার মুখবর্তী বাদ দিয়ে বলে, আমি খুবই বাজে একজন মানুষ, খুবই বাজে। এখন কি আর করার? তোমাদের কপাল খারাপ, তাই আমার ঘরে অবস্থান করছো। এর থেকে তো নিস্তার পাওয়ার কোনো অবকাশই নেই। এই বাজে লোকটাকে সহ্য করতে হবে সারাটা জীবন। আনিকা এগিয়ে এসে অরুণের গাল জোড়া টেনে দিয়ে বলল, বড় চাচ্চু, তুমি খুব 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 ভালো। ইস্ট অর ওয়েস্ট, চাচ্চু ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ অ্যানি বুড়ি। আনিকা অরুণের গালে চুমু বসিয়ে নিজ স্থানে বসে পড়ে। বোর আর পাতা আর চোখে তাদের দিকে তাকাই। অরুণ বোরের মুখে খাবার দিয়ে বলে, কলিজা, সব সময় জেদ করো তুমি, পরে বকলে আমার দোষ। বোর খাবার গিলে গাড় মুড়িয়ে আম্মুর দিকে তাকিয়ে বলল, আমি জেদ করি? একটু গেলে কি হতো? যে ভালোই বাসে না তার সাথে কেন যাবে? বোরের মুখটা মলিন হয়ে যায়। বাবার দিকে তাকিয়ে বলল, আমি তো ভালোবাসি। অরুণ আর একটাও শব্দ করে না। বাসুক ভালো, সে তো আর থামাতে পারবে না। অরুণ পাতার দিকে তাকায়। মেয়েটার মুখটা মলিন হয়ে গিয়েছে। মলিনতার কারণ বুঝতে সময় লাগে না। বোর বাবার নজর দেখে নিজে ঘাড় মুড়িয়ে আম্মুর দিকে চায়। পাতা অদর বাগিয়ে হাসে, কিন্তু সেই হাসিতে যেন দুধই ছড়িয়ে পড়ছে না। বোর পাতাকে জড়িয়ে ধরে বলে ওঠে, আম্মু, তুমি মন খারাপ করছো কেন? বোর তোমাকেও অনেক ভালোবাসে। আমি মাকে একটু একটু ভালোবাসি, আর তোমাকে অনেক অনেক ভালোবাসি। সত্যি বিশ্বাস করো। কই, মন খারাপ করিনি তো। আমি জানি বোর আমাকে অনেক ভালোবাসে। তবে মাকে পেলে আম্মুকে ভুলে যাই। তাক, সেটা কোনো ব্যাপার না। বোর পাতাকে ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, বোর একটুও ভুলে যায়নি তার আম্মুকে। সত্যি বলছি, আম্মুকে কখনো ভোলা যায় না কি হুম? পাতা মুচকে হেসে মাথা নেড়ে বলে, যায় না, কখনোই না। ইস্ট অর ওয়েস্ট, বোরের আম্মু ইজ দ্য বেস্ট। আই লাভ ইউ আম্মু। পাতা তার মাথার চুল এলোমেলো করে দিয়ে হাসে। বোর উঠে দাঁড়িয়ে পাতার গালে কপালে চুমু খায়। পাতার মন খারাপই রেশ, হালকার উপর ঝাপসা অভিমান, সব উবে যায় কপূর্বের মতো। বর্ষা বোরের মা, বোর ভালোবাসতেই পারে, এতে কোনো দোষ নেই। সেও তো তার মাকে ভালোবাসে, শত অভিমানের মাঝে। মুদ্রা কথাটা হলো, বর্ষা তাদের জীবন থেকে অনেক দূরে। ফিরে আসার চান্স শূন্যের কোঠায়।
অরুণ আস্তে ধীরে সবটুকু খাবার খাইয়ে দেয় তিনজনকে। খাওয়া শেষে শুধু ওষুধপত্র খাইয়ে দিয়ে সব গুছিয়ে নিচে যায়। আনিকা অরুণের সাথেই বেরিয়ে আসে। ডাইনিং টেবিলে আরিয়ানকে দেখে সে বাবার কাছে যায়। অরুণ সব কিচেনে রেখে নিজেও ডাইনিং টেবিলে বসে। সুফিয়া তার প্লেটে খাবার দেয়। অরুণ আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, রুবি অফিসে? হুম, সে তো অফিসে জয়েন করে স্বামী বাচ্চা বলতে বসেছে। হাসতে হাসতে বলল আরিয়ান। প্রতি উত্তরে অরুণ মুচকি হেসে খাবার মুখে নেয়। ও কাজে খুবই আগ্রহী। সে যাক, বিড়ালটিকে ওষুধ লাগিয়েছে কে? আদুরি এবার হাসিমুখে বলল, আমি পশু হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, তারাই ওষুধ লাগিয়ে দিল, টিকাও দিয়েছে। থ্যাঙ্কস আদু। আদুরি মুচকি হেসে বলল, মেনশন নট বিগ ব্রো। আচ্ছা, এখানে মেনশন নাকি টেনশন বলছে এটা বুঝিনি। আরও টুকটাক কথার মাঝেই অরুণ খাওয়া দাওয়া শেষ করে বেসিনে হাত ধুয়ে নেয়। সবার থেকেই বিদায় নিয়ে রুমে রওনা হয়। রুমে প্রবেশ করে অরুণের কপালে ভাঁজ পড়ে। কেউই নেই তো। সে ওয়াশরুমে ব্যালকনিতে খুঁজে পায় না। ব্যালকনির সেই ছোট দরজা খুলে উকি দিতেই নজরে আসে দুইজন নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে তার চড়ুই জোড়া। অরুণের অদর কোণেই মিষ্টি হাসির ডালপালা ছড়িয়ে পড়ে। সে কতক্ষণ তাকিয়ে দেখে বোর পাতার দিকে পিঠ করে পাতার একটা হাতের উপর মাথা রেখে হাঁ করে ঘুমিয়ে আছে, আর পাতা হাত পা গুটিয়ে শুয়ে আছে। তার শাড়ির অবস্থা যাচ্ছে তাই। অরুণ রুমে ফিরে আসে। দরজা বন্ধ করে বিছানা থেকে কমফোর্ট নিয়ে ও ঘরে যায়। দুজনের গায়ে জড়িয়ে আধ খোলা পর্দা বন্ধ করে দেয়। বাইরের আলো আর গ্লাস ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে না। অরুণ ফ্লোরে পাতানো বিছানায় বসে ঝুঁকে ছেলের কপালে চুমু দেয়। এরপর গায়ের টি শার্ট খুলে পাতার ওপাশে গিয়ে তারই বালিশে মাথা রেখে কমফোর্টের ভিতর গা এলিয়ে দেয়। বুড়ের মাথার নিচ থেকে সন্তপর্ণে পাতার হাতটা বের করে পাতাকে সোজা করে শুয়ে দেয়। কপালে পরপর ছোট ছোট চুমু দিয়ে গায়ে জড়িয়ে থাকা এলোমেলো আঁচল সরিয়ে দেয়। সে তাই মুখ গুজে উন্মুক্ত উদরে বলিষ্ঠ হাত রাখল। পাতার হালকা ঘুম ছুটে যায় নিমিষেই। তার নড়াচড়াই অরুণ বিরক্ত হয়ে বলল, পাতাবাহার, ডোন্ট ডিস্টার্ব মি, ঘুমাবো আমি। পাতা নড়াচড়া থামিয়ে দেয়। কিছু পল চুপচাপ থেকে ঝটকায় অরুণকে সরিয়ে দিয়ে এপাশ ফিরে শুয়ে পড়ল। অরুণ বালিশবিহীন বেশ সময় শূন্যে দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর উঠে টি শার্ট গায়ে গলিয়ে বেরিয়ে যায় রুম থেকে। পাতা তাকিয়ে থাকে তার বসস্থানের দিকে। লোকটা রেগে গেল। তার ওভাবে সরিয়ে দেওয়া মোটেই ঠিক হয়নি। লোকটা কষ্ট পেয়েছে বোধহয়। পাতার ঘুম হাওয়া হয়ে যায়। মাথায় একরাশ চিন্তা ঘুরপাক খায় লোকটাকে ঘিরে। অরুণ, মাথা ঠান্ডা কর। এভাবে উত্তেজিত হয়ে পড়লে পরে হিতে বিপরীত না হয়ে যায়। আমাদের কাছে কিন্তু কোনো সলিড প্রমাণ নেই। শুভর কথাই অরুণ যেন খেপে যায়। টেবিলের উপর রাখা কলমদানি ছুঁড়ে ফেলে ফ্লোরে। রাগে গজগজ করতে করতে হিসিয়ে বলে, সলিড প্রমাণে নিকুচি করেছি। একবার ওকে হাতের কাছে পাই, ওর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পিস পিস করে কুকুরকে খাওয়াবো। শালা ডট ডট। ওর কত বড় কলিজা, আমার কলিজার দেহ কত বিকৃত করে ওর কলিজা বোনা করে ওকেই খাইয়ে দিব। ড্যাশ। অরুণের মুখশ্রী লাগে লাল হইয়া আছে। কপালের প্রত্যেকটা শিরা উপশিরাই যেন ক্ষোভ প্রকাশ করছে। হাত মুঠো করে কাঠে টেবিলে সজোরে আঘাত করল। উপস্থিত বন্ধুরা সবাই অরুণ সরকারের রাগের সাথে পরিচিত। যেখানে অরুণ সরকারের কলিজায় আঘাত করবে আর সে চুপ করে বসে থাকবে, সেটা বড্ডই বেমানান। তাদের কাছে অরুণের এমন বিহেভিয়ার ডাল ভাত। রাসেল গালে হাত দিয়ে বসে ওর দিকে তাকিয়ে আছে। একটু আগেই এসেছে তারা। বাড়ির গেটের সিসিটিভি ফুটেজ, গেটের আশেপাশের দোকান, বাসা বাড়ির গেটের সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে অরুণ নিজেই। বন্ধুদের নিয়ে গতকাল সহ বেশ কয়েকদিনের ফুটেজ
মনোযোগ সহকারে দেখে মাসখানেক হবে একটা কালো গাড়ি সরকার বাড়ির কিছুটা দূরে প্রায় দেখা যায়। গাড়ি থেকে কিছু লোককে মাথায় ক্যাপ, চোখে কালো চশমা ও মাস্ক পরে বাড়ির আশেপাশে ঘুরঘুর করতে দেখা যায়। মাঝে মাঝে তাদের সাথে দুটো কুকুর দেখা যায়। তাদের মধ্যে একটা লোক দরওয়ানের সাথে অনেক আলাপ সালাপ করে, চা বিড়ি সিগারেট খায়। অরুণের চোয়াল শক্ত হয় লোকটাকে চিনতে। অরুণ ও রাসেলের বেশি অসুবিধা হয় না। এ তো শুক্লা মণ্ডলের ছেলে, নামটা মনে নেই তাদের। গতকালের ফুটেজে অরুণ সবটা দেখে কিভাবে লোক দুটো কুকুরগুলোকে ফোন বের করে ছবি দেখালো, ভেতরে প্রবেশ করালো, সব দেখে অরুণ ভয়ঙ্করভাবে রেগে যায়। ল্যাপটপ ছুঁড়ে ফেলে ফ্লোরে, সেটা ভেঙে দুই টুকরো হয়ে গেছে সাথে সাথেই। রাসেল গালে থাকা হাত সরিয়ে আনমরা ভেঙে সোজা হয়। হামি তুলে অরুণের উদ্দেশ্যে বলে, অরু কুল ম্যান, এত হাইপার হলে কি হবে? একটু ঠান্ডা মাথায় ভাব, ওই শুক্লা আর ওর ছেলের দ্বারা এত কিছু ঘটানো সম্ভব? ট্রেনেড কুকুর, এত এত প্ল্যান, আদৌ ওদের মতো ছুঁচা কুকুরের মাথা থেকে বেরোবে? শুভ জীবন ফয়সাল দীপ্ত ভাবনাই পড়ে, কথা সত্য। তাহলে এসবের মাস্টার মাইন্ড কে? অরুণ লম্বা শ্বাস টেনে নিজের রাগকে নিয়ন্ত্রণে আনে, মাথা ঠান্ডা রেখে স্বাভাবিক রাশবাড়ি গলায় বলে, আরেকটা জানোয়ার পিটিয়েছিলাম না, আলম, ওর ছেলে কি যেন নাম, আবাল না আকাশ, ওই এসবের মাস্টার মাইন্ড। রাসেল মুচকি হেসে উঠে দাঁড়ালো, অরুণের পাশে টেবিলের উপর বসে অরুণের চুলগুলো মুঠোই ভরে টানাটানি করে বলল, ঠিক ধরেছিস, আমার এক টিম আছে, সাম কাইন্ড অফ গোয়েন্দা টাইপ, টোটালি ব্যাকডোর। আমি ওদের সাথে কথা বলে মামলাটা দেখছি। তুই আগে পাকনামি করিস না, ওরাও কম ডেঞ্জারাস না। তোর কথা বাদ দিলাম, তোর পরিবারের সেফটির একটা ব্যাপার আছে না, তাই একটু চুপ থাক, দুটো দিন ওদের তোর হাতেই তুলে দিব। অরুণ ভাবে কতটা মন্দ নয়। নিজের চুলের মুঠো থেকে রাসেলের হাত জটকায় সরিয়ে দিয়ে বলল, ঠিক আছে, যতদিন না ওদের জামাই আদর করতে পারছি ততদিন এই অরুণ সরকার শান্তিতে বসতে পারবে না। রাসেল, ওই দেশ বাচ্চাদের আমার হাতে তুলে দিতে হবে, এরপর আর তোর টিম নাক গলাতে পারবে না, বলে দিলাম। রাসেল অরুণের পিঠ চাপড়ে হেসে বলল, তা তো একটু গলাবেই, আইনের লোক কি না? এই খুনটুনের কথা ভাবলে জেরে ফেল। মেরে ফেলার মধ্যে কি মজা বন্ধু? মজা তো কেটে কাটা গায়ে মরিচের গুঁড়া ছিটানোর মধ্যে, ব্লেড দিয়ে ভালোবেসে আঁচড় দেওয়ার মধ্যেই, ছুরি দিয়ে হাতের আঙ্গুল। থেমে যায় অরুণ। কেউ দরজা খুলে ভেতরে প্রবেশ করে, সোফিয়ার হাতে খাবারের ট্রে। অরুণ ধমক দিয়ে বলল, নক করে ঘরে ঢোকা যায় না? হ্যাঁ, আরও কিছু বলবে, পেছনে পাতাকে দেখে চুপ করে যায়। পাতার হাতেও ট্রে, যাতে চা বিস্কিট। পাতার আগমন, অরুণের চুপ হয়ে যাওয়া দেখে অরুণের সব বন্ধুরা মিটমিট করে হাসে। পাতা ও সুফিয়া ভেতরে প্রবেশ করে, কিন্তু ট্রে কোথায় রাখবে বুঝতে পারে না। স্টাডি রুমে গোটা কয়েক কাঠের চেয়ার, একটা টেবিল, আর সব বুক সেলফ। চেয়ার টেবিল সবাই দখল করে রেখেছে। সুফিয়া একটা ফাঁকা চেয়ারে ট্রে রেখে বেরিয়ে যায়। ধমক শুনে তার পাঁচ আত্মা শ্রাদ্ধ করতে বেরিয়েছে। এই বাড়িতে আসার পর সে এই লোকটার ধমক গুনে গুনে 7 বার খেয়েছে। প্রতিবারই তার ছোট্ট রুহুটা ধক করে উঠেছে, তাই সে পুনরায় ধমক শোনার আগেই কেটে পড়ে। পাতা এইবার খেয়াল করে রুমে ফ্লোরে কলমদানি পড়ে আছে, রং পেন্সিল কলম হাবিজাবি ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কর্নারের দিকে লোকটার ল্যাপটপ পড়ে আছে দুই টুকরো হয়ে। পাতার কপালে বাজ পড়ে, কি হয়েছে এখানে? পাতা ওরের দিকে তাকায়, লোকটা তার দিকেই তাকিয়েছিল। তার তাকানোই নজর লুকিয়ে নেয় সাথে সাথেই। পাতাও নজর সরিয়ে নেবে, হঠাৎ খেয়াল করে লোকটার হাতের আঙ্গুলগুলো লাল জখমের ন্যায় হয়ে আছে। পাতা উদ্বিগ্ন হয়, লোকটার কি হয়েছে? সাথে খানিক অস্বস্তিতে পড়ে, ট্রে কোথায় রাখবে? সবাই এরকম সাইলেন্ট মুডে আছে কেন? অরুণ রাসেলকে ইশারা করে টেবিল থেকে নামতে।
রাসেল অরুণের কাঁধ শক্ত করে ধরে তার কোলেই বসে পড়ল। পাতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দুজনকে দেখে। মনে হচ্ছে কপত কপতি রোমান্টিক মুডে একজন আরেকজনের কোলে বসে আছে। পাতার হাতের ট্রেতে থাকা চায়ের কেতলি ঝনঝন শব্দ করে নেড়েচেড়ে উঠে, সাথে চায়ের কাপ। পরে বুঝতে পারে তার হাত কাঁপার দরুন এগুলো নড়ছে। কিন্তু কথা হলো, পাতার হাত কাঁপছে কেন? জীবন, ফয়সাল ও দীপ্ত হু হা করে হেসে ওঠে। শুভর মুখেও চাপা হাসি। অরুণ বিরক্তিকর কণ্ঠে বলে, উঠ। রাসেল উঠে না। অরুণের গাল জোড়া টেনে পাতাকে চোখ টিপ দেয়। পাতার হাত থেকে ট্রে পড়তে নিবে, শুভ ধরে। ট্রে নিয়ে টেবিলের উপর রাখে। অরুণ আর চোখে সবটা খেয়াল করে। জীবন গলা খাকারি দিয়ে বলে, পিচ্ছি ভাবি, এসব তো কিছুই না, আরো কত কিছু চলে দুজনের মাঝে। পাতা গুলগুল করে যায়। রাসেল অরুণের কুল থেকে উঠে এসে জীবনের পিঠে লাগায়। জীবন পিঠ ডলে বলে, সত্যি কথাই বলছি। আর অমনি স্যাত করে উঠেছে। এদের দুজনের গলায় গলায় ভাব। ভার্সিটি লাইফে কোনো কাপড় যুগল এত চিপকাইতো না যতটা এরা দুজন চিপকে থাকতো। ফয়সাল, কথা ঠিক না? পাতা গুলগুল করে ফয়সালের দিকে চাই। ফয়সাল শয়তানি হাসি হেসে মাথা নেড়ে বলল, ঠিক, আমাদের সময়ের আরেকটা ফেমাস জুটি, অরু রাসেল। অরুণের মুখটা দেখার মতো হয়েছে, তবে সে চুপচাপ বসে থাকে। রাসেল দুটোকে কয়েক গা লাগিয়েই তবেই ক্ষান্ত হয়। পাতার দিকে তাকিয়ে বলে, গ্রুপের মধ্যে আমার আর অরুণের বন্ত বেশি। এরা সবাই হিংসেই জলে পড়ে এসব বলে। পাতার বেশ হাসি পায়, হাসি লুকিয়ে রাখাও দায়। সে ফ্লোরে বসে রং পেন্সিল কলমদারিতে তুলে। দীপ্ত হাই হাই করে ওঠে, আরে ভাবি, করছেনটা কি? উঠুন, অরুণ সরকারের কুইন আপনি, যাকে বলে মহারানী। আপনাকে এসব মানাই না। আমি তুললে কি হবে ভাইয়া? পাতার কথায় দীপ্ত মুচকে হাসল। পাতা বজ্রসুলভ হেসে ফ্লোর পরিষ্কার করে কলমদানি টেবিলে রাখে। অরুণের পাশের কর্নারে গিয়ে ল্যাপটপ তুলে অরুণের কোলে রাখে। সবাইকে চা নাস্তা নিতে বলে বেরিয়ে আসে। পাতা বেরিয়ে যেতেই অরুণ যেন আটকে রাখা শ্বাস টেনে নেয়। ফয়সাল ও জীবনের দিকে কটমট করে তাকিয়ে থাকে। হাত বাড়িয়ে বুক শেলফ থেকে বই বের করে জীবনের দিকে ঢিল ছুঁড়ে জীবন ক্যাচ করে নেয়। বউ বেরিয়ে গেল, অমনি আপন রূপে ফিরে এলি, শালা গিরগিটি। আউ ফাউ কথা বলে মাথা খারাপ করাস না, সিরিয়াস গলায় বলল অরুণ। জীবন থোড়াই কেয়ার করে। সে ট্রে থেকে সেমাইয়ের বাটি হাতে নিয়ে মুখে ভরে বলল, তোর আদরের বউকে শান্তশিষ্টাই ভাবছিলাম, কিন্তু গত রাতে হাসপাতালে সে তো পুরাই অ্যাটম বোম বেরোলো। জাজ আছে ভাই। অরুণ বিরক্ত হয়। পাতাকে নিয়ে এভাবে কথা বলা তার মোটেও ভালো লাগে না। ফয়সাল কাপে চা ঢেলে বলল, এখানে অরুণের দোষ আছে। বেচারিকে সবার সামনে কাল কিভাবে থাপ্পড় দিল, দোষী বানালো, অথচ হিজ ইনোসেন্ট। মেয়েটা শান্তশিষ্ট প্রকৃতির, তাই অতটাই রিয়েক্ট করেনি। অরুণ ঘাড়ে হাত রেখে মাথা এদিক ওদিক করে। রাসেল কপালে বাজ ফেলে বন্ধুর পক্ষ নিয়ে বলল, এখানে অরুণেরও দোষ আমি খুঁজে পাই না। সবাই জানে অরুণ জান হারাই ছেলের উপর। ছেলেকে অমন অবস্থায় দেখে কারোই বা মাথা ঠিক থাকে? পাতার মেয়েটা ভালো, বোরকে অনেক ভালোবাসে, স্নেহ করে, অরুণ জানে, তাই তো অনুতপ্ত হয়ে সরিও বলেছিল। পাতার হাসপাতালে ওভাবে সবার সামনে সিন ক্রিয়েট করা মোটেই ঠিক হয়নি। অরুণ দীর্ঘশ্বাস ফেলে রাসেলকে কিছু বলবে এর আগেই শুভ কঠিন গলায় বলল, তুই জীবনে অরুণের দোষ খুঁজেও পাবি না। শোন, একটা মেয়ে নিজের পরিবার ছেড়ে স্বামীর হাত ধরে নতুন জীবনে পদার্পণ করে, সে শতভাগ আশায় থাকে তার ব্যক্তিগত মানুষটা যেন সবসময় তার পাশে থাকে, তাকে বিশ্বাস করে, সাথে একটু সম্মান দেয়। অরুণ গতকাল কি করলো? মেয়েটার সব আশা ভেঙে চুরমার করে দিল। সবার সামনে সপাটে চর বসিয়ে দিল। চরটা পাতার গালে না, সম্মানে লেগেছে। কাল রাতে পাতা সিনক্রিয়েট করলো,
ওটা চোখে পড়ল। আর অরুণ সবার সামনে ওকে চড় মারল, ধাক্কা দিল, গলা চড়িয়ে কথা বলল। সেটার কি হবে? কথাগুলো চরম সত্য হলেও শুভর মুখ থেকে নিষ্কৃত হওয়ায় মোটেও ভালো লাগলো না অরুণের। কেন? শুভ পাতাবাহারের এককালের ক্রাশ ছিল তাই? কী সব ছেলে মানুষই চিন্তা ভাবনা। অরুণ আওলা চাওলা চিন্তা ঝেড়ে নিয়ে খিটখিটে গলায় শুভর উদ্দেশ্যে বলল, সব আমার দোষ, আমি স্বীকার করছি। গলা জড়িয়ে মাফও চাইব। হয়েছে, এই টপিক অফ যা তোরা। নাস্তা পানি খেয়ে তাড়াতাড়ি কেটে পড়, তোদের সহ্য হচ্ছে না এটুকুও। ফয়সাল ছোট ছোট করে অরুণের দিকে তাকিয়ে দাঁত কপাটি বের করে বলল, ওটা গলা জড়িয়ে না, পা জড়িয়ে হবে। আর কাজের বেলায় কাজী, কাজ ফুরালেই পাজি। বাহ অরু, যাব না, কি করবি? ডিনার সেরে তবেই ফিরবো। অরুণ বিরক্ত হয়ে তার দিকে তাকাই। বাকি সবাই হেসে ওঠে। তাদের হাসির শব্দে অরুণের বিরক্তির রেশ যেন তত্তরিয়ে বেড়ে যায়। কেতলি থেকে কাপে চা ঢেলে নেয়। চা খেয়ে মাথা একটু ঠান্ডা করা যাক। এর মাঝেই আরও একজোড়া পায়ের আগমন ঘটে স্টাডি রুমে। পরনে শুধু হাফ প্যান্ট, হাতে পায়ে ওয়ান টাইম ব্যান্ডেজ, শরীরের কিছু কিছু জায়গায় লালচে আঁচড়ের দাগ। সেখানে সাদা সাদা ক্রিম জাতীয় শুধু লেফটে আছে হালকা গুলুমুলু বোর। একদিনেই ব্যবধানেই যেন শুকিয়ে গেছে অনেকটা। বোর একটা ছোট বাটিতে কিছু বরফ কুচি নিয়ে এগিয়ে যায় বাবার দিকে। আম্মু তাকে বরফ নিয়ে আসতে বলেছিল তার আব্বুর জন্য। বোর গাল ফুলিয়ে মানা করে সে পারবে না। আব্বুর সাথে তার আড়ি। পাতা যখন বলে যে তার বাবা হাতে ব্যথা পেয়েছে, ব্যাস বোরের মুখটাই বাবার জন্য উদ্বেগ ফুটে ওঠে। বোর আর কিছু না বলে পাতার হাত থেকে বরফের বাটি নিয়ে স্টাডি রুমের দিকে রওনা হয়। উপস্থিত অরুণের বন্ধুরাও বোরের আগমনে খুব খুশি হয়। তবে বোরের হাতে বরফ কুচি দেখে একে অপরকে ইশারায় কিছু বলে, মিটিমিটি হাসে। তবে মুখে কিছু বলে না আপাতত। অরুণের মুখের সকল বিরক্তির রেশ নিমিষেই গায়েব হয়ে যায় ছেলের মায়াময় মুখটা দেখে। বর বাটিটা অরুণের কুলে রাখে। অরুণের কপালে ভাঁজ পড়ে। সে চায়ের কাপ রেখে বোরকে কোলে নেওয়ার জন্য উদ্যত হয়। বোর কোলে ওঠে না। অরুণের বলিষ্ঠ হাত এপিটুপুট করে ভালোভাবে পর্যবেক্ষণ করে। বাঁ হাতের উল্টো পিঠে লাল হয়ে গেছে। বোর হাতের মুঠোয় এক টুকরো বরফ কুচি তুলে বাবার হাতের পিঠে ঘষে। অরুণের অদর কোণে হাসি ফুটে ওঠে। ছেলের হাত থেকে ঠান্ডা বরফ কুচি নিয়ে বাটিতে রেখে হাত জোড়ায় ছোট ছোট চুমু দিয়ে ভরিয়ে দেয়। দীপ্ত বাবা ছেলের আবেগপ্রবণ মুহূর্ত দেখে মোটেও আবেগপ্রবণ হয় না। সে টিপ্পনি কেটে বলল, যে বরফ এনেছে তার হাত জোড়ায় চুমুতে ভরিয়ে দিলি, আর যে সবটা খেয়াল করে বাচ্চাটাকে দিয়ে বরফ ফাটালো, তাকে কি করবি? তোরা না জানলেও চলবে। অরুণের ছটফটে জবাব উপস্থিত সবাই ওহ হো বলে হেসে ওঠে। জীবন লজ্জার ভান করে বলল, কি আর করবে? চুমু দিতে দিতে বেচারি পাতাকেই খেয়ে অরুণের চোখ রাঙানোতে থেমে যায় জীবন। তবে মুখে না বললেও ইশারা ইঙ্গিতে চোখে ঠোঁটের দুষ্টু হাসিতে সব বুঝিয়ে দেয়। অরুণ তার দিকে বিরক্তিকর চাহনি নিক্ষেপ করে। ছেলেকে কোলে তুলে নেয়, যত্ন করে। তবে গায়ের সাথে লেফটে নেয় না। ছেলের গায়ে ওষুধ লাগিয়ে দিয়েছে পাতাবাহার। বোর বাবার কোলে বসে আবার বরফ হাতের মুঠোয় নিয়ে অরুণের জখমে ঘষতে থাকে। অরুণ এবার বাধা দেয় না। জীবন দুকি দুকি মুখ বানিয়ে বলল, ইস কত ভালোবাসা মিয়া বিবির, আর আমারটা মেরেই কুল পায় না, যত্ন নিবে কখন? রাসেল ও ফয়সাল হেসে উঠল শব্দ করে। ছোট্ট ভোর কিছু না বুঝেই হেসে দেয় তাদের সাথে। শুভ হেসে ভোরের চুলগুলো এলোমেলো করে দেয়। অরুণের দিকে বিরক্তির সহিত তাকিয়ে বলল, এমন যত্নশীল সুন্দরী বউ বাচ্চা থাকতেও তোর মুখ রসকসহীন। এই কোনো সমস্যা দেখা গিয়েছে? হরমোনজনিত? বন্ধু হই তোর, শেয়ার করতেই পারিস। অরুণ শানিত নজরে শুভর দিকে চায়। শুভসহ সকলের মুখেই চাপা হাসি। জীবন্ত চুকচুক করে শব্দ করে বলল, বেচারি পাতার কপাল পুড়ল। অরুণ, হার্বাল চিকিৎসা নিতে পারিস, একেবারে ঘোড়ার তেজে
বাকিটুকু শেষ করতে পারে না। অরুণ চোখ বুজে নেয়। মুখটা তার অসম্ভব লাল হয়ে আছে। সে ছেলেকে নিয়ে উঠে দাঁড়ালো। স্টাডি রুমের বাহিরে ছেলেকে রেখে দরজাটা আলগোছে লাগিয়ে দেয়। বন্ধু নামক শত্রুদের দিকে ফিরে দাঁত কপাটি পিষ্ট করে বলল, টেস্ট হয়ে যাক।